ঠিক আছে, তুমি যে কথা বলছো যে সোনালী দিন, আসলে সোনালী দিনের ভিতরেই ছিলাম। হয়তো এখন বিষয়টা এরকম হয়েছে যে আমি কিছু ভালো হওয়ার আগে, কথাটা বোঝো, আমি কিছু ভালো করার আগে বা হওয়ার আগেই ভালো ভালো কিছু টাকার মুখ দেখে ফেললাম। আমার কথাটা কি বুঝতে পারছো? কিছু হওয়ার আগেই আমি বড় অঙ্কের টাকা আমার হাতে চলে আসলো, যার জন্য আর ওই মানে ওই ভালো হওয়ার দিকে ফোকাস আর অনেকেরই নাই, মানে টাকার দিকেই ফোকাস। কিন্তু আগের মতো আমাদের মধ্যে এতটুকুন ছিল যে সবাই সবাইকে আমরা একসাথে কাজ করতাম বা ভালো লাগতো, কিন্তু এখন সেটা আর মানে হচ্ছে না। বা এটা মানে এটা কিসের জন্য সিস্টেমটা মানে চলে আসে আমি কিছু বুঝতেছি না ভাই। মানে এ হয়তো বা আমি আসলে ফেরে এই মন আমাকে হিংসা করতেছে, বা এই মন আসলে আমি হিংসা করতেছি, কেন এটা কেন? প্রবাসীদের জীবনটা ভাই কি যে যন্ত্রণা, বুঝবে না রে ও ভাই, তোমরা বুঝবে না, বুঝবে না রে ও ভাই, তোমরা বুঝবে না। তো যাই হোক, গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, যদিও আমাদের প্রত্যেকটার শিল্পীর মনের কথা বলি, দেখেন আমাদের এইখানে আপনার মিলন ভাই নিজেও জানে বা আমাদের উস্তাদ, আমাদের এইখানে প্রফেশনাল ভাবে গান যে শিখাবে ভালো একজন উস্তাদ বা যে বাদ্যযন্ত্র আছে না, ব্যাপার সেপার যে একটা একাডেমি, ভালো একাডেমিতে বসে সবাই গান শিখায়, তালিম দেয়, মানে ওই পরিস্থিতির আসলে তেমন নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে কারেন্টের পিলার দেখাচ্ছি বলে মনে করবেন না যেখানে কেউ ঝুলে মরে যাচ্ছে, না তা নয়। এখানে নিচে কারেন্টের পিলারের নিচে আমাদের তিনটি ব্যক্তি বসে আছে। তিনটি ব্যক্তিকে একটু পরিচয় করায় দেওয়ার দরকার। তার আগে রনি ভাই কিছু বলবে। ব্যক্তি লয়, আপনি ওই দিক ধরেন না, ওটা ব্যক্তি না, ওটা উস্তাদ। হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাই। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আজকে কিছু কথা শুনবো আমাদের প্রিয় মানুষদের কাছ থেকে, আপনাদের প্রিয় মানুষদের কাছ থেকে। তো দেখি কার কি অবস্থা, কে কেমন উত্তর করে। তো সর্বপ্রথমেই আমরা চলে যাব হচ্ছে আমাদের ছোট উস্তাদ রনি ভাইয়ের কাছে। রনি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আল্লাহ পাক খুবই ভালো রাখছেন। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকলে পরেই আমাদের দর্শকরা ভালো থাকবে, আর দর্শকরা ভালো থাকলে আমরা চ্যানেল মালিকরা ভালো থাকবো, এটাই স্বাভাবিক। কারণ আপনারা ভালো থাকলে বিনোদন দিবেন, বিনোদন দিলে দর্শক দেখবে, দর্শক দেখলে আমাদের পকেটে কিছু না কিছু ঢুকবে, আর পকেটে কিছু ঢোকার আগে আমরা যে খরচগুলো করি এগুলো কেউ চিন্তাও করি না। যাই হোক, খরচ যেটাই হোক, বিনোদনটাই মেইন কথা, বিনোদনটাই আমরা বেশি পছন্দ করি। তো রনি ভাই, আপনার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন, আপনার এই গানের জগতে আসার শুরুর দিকের গল্পটা ছোট্ট করে যদি একটু বলতেন, ছোট্ট করে। আমি ছোট থেকেই গান একটু ভালোবাসি। তো আমার আব্বা দেখে যে গান গাইতো এমনিই, পরে বললো যে তো একটু দেখি যে গান গাইতে পারিস নাকি, তো একটু ভালো জায়গায় নিয়ে দেখি। তারপর যাই বাজারে একাডেমি ছিল, একাডেমিতে যাওয়া আসার পরে সেখান দিয়ে দেশের অনেকজন গুণী শিল্পী, তাদের সাথেও চলাফেরা করছি, তাদের পিছনে ঘুরছি। এক পর্যায়ে এলাকায় ছোটো মোটো অনুষ্ঠানে গান বাজনা করছি। করতে করতে হঠাৎ করেই আমাদের পাবনার ঐতিহ্যবাহী কিছু বিখ্যাত চ্যানেল, এভাবে মানে চ্যানেলে আসা যোগ দিয়ে মোটামুটি আপনাদের সাথে এখন গান বাজনা করি। পিছনের খার থেকে দোতারা বাজাই, সামনে যা লাসি, সামনে দাঁড়া থেকে গান গাই। একটা মেয়ে চাল ধরিলে হাতের সামনে ঘুরোই, লাসাই, আবার লাসি। আচ্ছা, গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি ভবিষ্যতে একজন মানে ভালো একটা শিল্পী হওয়ার চেষ্টায় আছি। যদিও দোতারা বাজাই এখানে, পাশাপাশি গানকে গাওয়ার জায়গায় নিয়ে যেতে চাই, যেন আমি মানে একটা শিল্পী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি আপনাদের দোয়ায়। আচ্ছা, এই যে গান, আপনি গান দোতারা বাজান, তো গান লেখার সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা ইতিপূর্বে কোনো গান নিজে লিখে গেয়েছেন কিনা? হ্যাঁ, আমি একটা গান লিখছিলাম ভাই। লিখছিলেন? সেই গানটা কি কোথাও গাইছেন? হ্যাঁ, গাইছি ভাই, আপনার কাছে চ্যানেলেও গাইছি ভাই। আমাদের চ্যানেলেও গিয়েছেন? তো সেই আপনার লেখা গানটা একটু শুনি, কোন গানটা আপনি লিখেছিলেন? সর্বপ্রথম যখন আমাদের পাবনার একটা বড় চ্যানেল, সেই চ্যানেলে আসি, তো সেই চ্যানেলটাতে
আসার পরে একটা থিম ছিল, সেই থিমে হচ্ছে আমি প্রবাস থেকে ঘুরে আসছি, মানে প্রবাসে যায় ধরা খায়া চলে আসছি বাড়িতে, এরকম পরিবেশ একটা গান। তো গানটা অনেক প্রবাসী ভাই ভালোভাবে নিছিল যে না রনি ভাই ভালো একটা গান লিখছে। তো তারপরে সেই জনপ্রিয়তার কারণেই, মানে জনপ্রিয়তা বলতে যে গজল শুনছি তার কাছে জনপ্রিয় হয়ে গেছে। পরে আপনারাও বললেন যে রনি তুমি সেই গানটা একটু শোনাও, আচ্ছা, এই যেমন এখন বলতেছেন। তো গানটা আসলে অবশ্যই আমারও মনে হয় অনেকটাই ভালো। তা আপনি কি শুনবেন নাকি? একটু বলুন। প্রবাসীদের জীবনটা ভাই কি যে যন্ত্রণা, বুঝবে না রে ও ভাই তোমরা বুঝবে না, বুঝবে না রে ও ভাই তোমরা বুঝবে না। স্বপ্ন পূরণ করতে একদিন ছাড়িলাম বাড়ি, বুঝি নাই স্বপ্ন হবে ফেরাটা বাড়ি। প্রবাস জীবন এসে দেখি শুধুই বেদনা, টাকায় যেন কইরা দেয় ভাই জীবন বেদনা, বুঝবে না রে ও ভাই তোমরা বুঝবে না, বুঝবে না রে ও ভাই তোমরা বুঝবে না। প্রবাস গেলে খোলে নাকি ভাগ্যেরই চাকা, সুখের আশায় এই ভাবিয়া ছাড়িলাম ঢাকা। প্রবাসেতে এসে দেখি শুধুই যন্ত্রণা, স্মৃতির দরজা খুললে শুধু আসে কান্দনা, বুঝবে না রে ও ভাই তোমরা বুঝবে না, বুঝবে না রে ও ভাই তোমরা বুঝবে না। আরেকটা আছে না করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ রনি ভাই, তোমাকে নিজের লেখা গান গেয়ে শোনালে। তোমার সম্বন্ধে কিছু জানা হলো, দর্শকদেরও জানা হলো, আমাদেরও জানা হলো। তো প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যেতে চাই আমাদের ইমন ভাইয়ার কাছে। ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার গানের জীবনে পা রাখা বা এই গানের জগতে আসার পেছনের কারণটা যদি একটু আমাদেরকে বলতেন। গানের জগতে আসা বলতে আমি তো মিডিয়াতে যুক্ত হয়েছি প্রায় 1 বছর হলো, সেপ্টেম্বর আসলে আর কি 1 বছর হবে। ওই টাইমের মধ্যে আর কি আউটসাইড তেমন চ্যানেলে আসা হয় নাই, প্রায় 4 মাস বা 4.5 মাস পর থেকে টুকটাক আউটসাইডে এ চ্যানেল ও চ্যানেলে আসা ধরলাম। আর আস্তে আস্তে এখন প্রায় 1 বছর হচ্ছে মোটামুটি সব চ্যানেলের মধ্যেই দর্শকের ভালোবাসা পাইছি বা চ্যানেল মালিকদেরও ভালোবাসা আছে বিধায় সব চ্যানেলে ডাকতেছে, টুকটুক করে কাজ করতেছে, এই তো অবস্থা। অনেক ধন্যবাদ। তো ইমন ভাইয়া, গানের পাশাপাশি আপনার কি অন্য কোনো কর্ম আছে? গানের পাশাপাশি আমি আগে মূলত গান যখন করতাম না, তখন অধিকাংশ সময় রাজের কাজগুলা করতাম। রাজের কাজ বলতে কথা আমার চাচাতো ভাইরা রাজমিস্ত্রি কাজ করে, দেখা যায় বসে থাকতাম, ওই মোমেন্টে আমি ওদের সাথে গিয়া কাজ করতাম। এখন গানের জগতে ঢোকার পরেও আমি প্রায় প্রথম অবস্থায় 3-4 মাস দেখা গেছে শুটিংও করছি, কাজও করছি। আর এখন আপাতত ওই কাজটা বন্ধ আছে। এখন মাঝে মধ্যে যখন শিডিউল থাকে না, 2-1 দিন, সপ্তাহে তো আর সবার প্রতিদিন থাকে না, তাই সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন এরকম করে কাজ থাকে। আর বাদ বাকি দিন ওই আমার বাবা মাসের ব্যবসা করে ফরিদপুরে, ওই যা বসলে একটু উনি হেল্প করে, সেভাবে যারা একটু বাবাকে হেল্প করেন আর কি। তো যাই হোক, গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, যদিও আমাদের প্রত্যেকটার শিল্পীরই মনের কথা বলি, দেখেন আমাদের এইখানে আপনার মিলন ভাই নিজেও জানে বা আমাদের উস্তাদ, আমাদের এইখানে প্রফেশনাল ভাবে গান যে শিখাবে ভালো একজন উস্তাদ বা যে বাদ্যযন্ত্র আছে না, ব্যাপার সেপার যে একটা একাডেমি, ভালো একাডেমিতে বসে সবাই গান শিখায়, তালিম দেয়, মানে ওই পরিস্থিতির আসলে তেমন নাই। যার কারণে অধিকাংশ শিল্পী কিন্তু ফোন থেকে গানগুলা শোনে, শিল্পী চ্যানেল মালিক পাঠায় দেয়, ফোন থেকে আমরা শুনি, ফোন থেকে শুনে যতটুকু সম্ভব আমরা দেই। তারপরেও চেষ্টায় আসছি এইভাবে ফোন থেকে শোনা হইলেও নিজেদের মধ্যে থেকে যতটুকু চেষ্টা, যেন মানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা গান চালাই যাই, যেন ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যেন আমরা যাইতে পারি, সেটা যার মাধ্যম দিয়েই হোক। তো ইমন ভাই, আপনার সবচেয়ে প্রিয় একটা গান? প্রিয় গান বলতে আমি মারে অনেক ভালোবাসি, আমার মাকে, মানে দুনিয়াতে যদি কাউকে ভালোবেসে থাকে আমার মাকে বেশি ভালোবাসি, কারণ উনি যে আমার কাছে আসলে কি আমি এটা বইলা বুঝাতে পারবো না। তো মায়ের একটা গান আছে যেটা শরীফুদ্দিন গাইছিল, ওই গানটা আমার সবচেয়ে প্রিয় গান। আর সে গানটা হচ্ছে ওই যে গানটা আপনার মায়ের কান্দন যাবত জীব দুই
চার মাসে বোনের কান্দন রে ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসলে এই গানটাই আমার প্রিয় একটা গান। এই গানগুলা বেশিরভাগ গাওয়া হয় না, কারণ ওই যে আসে না ব্যাপার সেবার, অধিকাংশ শিল্পীরা গানগুলা আইডি করে রাখে বা ই করে রাখে, কপিরাইট জনিত সমস্যা আছে, এই জন্য এগুলো আর কি মোটামুটি ওভাবে গাওয়া হয় না। তো অনেক ধন্যবাদ ইমন ভাই তোমাকে। তো প্রিয় দর্শক, শিল্পী দুইজনের কথা আমরা শুনলাম, আমাদের পাশে আরো দুজন মুরব্বী আছে, তো সেই মুরব্বীদের কথাও একটু নেওয়ার দরকার, কারণ যত যাই করি দিন শেষে আমাদের মুরব্বীদেরকেই দরকার। আবার দেখা যাচ্ছে কি এই মিডিয়া জগতে তারাই কিন্তু প্রথম মানুষ যাদের মাধ্যম দিয়ে মিডিয়া জগৎটা সৃষ্টি হয়েছে আমাদের পাবনাতে, বিশেষ করে এই চ্যানেলগুলা। অবশ্যই তবে তাদের কাছে আমরা গান শুনতে চাইবো না, তাদের কাছ থেকে আমরা গান শুনতে চাইবো না, তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিব এবং বর্তমান সমসাময়িক বিষয়ে কিছু কথা আমরা শুনবো। তো প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম চলে যাই আমাদের বড় ভাই, আমাদের শরীফুল ভাইয়ের কাছে। উনি কিন্তু অনেক সিনিয়র পার্সন আমাদের মিডিয়া জগতে। অতীত এবং বর্তমান যে বিষয়টা, যে পরিস্থিতিটা চলতেছে আমাদের মিডিয়ার মধ্যে, সেই সমসাময়িক বিষয়ে কিছু কথা বলার জন্য আমি বলতেছি। অতীত ভাই বলতে গেলে আসলে আমাদের এখানে পাবনা ফরিদপুর থানা আমাদের একটা ক্লাব ছিল। ওই ক্লাবে হচ্ছে আমাদের ওস্তাদ আব্দুল লতিফ, আপনারা যা দেখেন যে দোতরা বাজায়, উনি আমার গুরু বা ওস্তাদ যাই বলেন, উনি আমাকে শেখাইছে। আমি যে বিট বক্স বাজাই বা তবলা বা যেটাই হোক বা গান, আমি প্রথম গান নিয়ে আসছিলাম, তারপরে আস্তে আস্তে মানে বাদ্যযন্ত্রের দিকে চলে গেলাম। তো অনেক চেষ্টা করছি, কারণ চেষ্টা ছাড়া তো হবে না, বা তখন বেকআপও পাইতাম না। বাবা মা হয়তো রাগ করতো, মানে ভয়ে, বড় ভাইরা বলতো মানে গান বাজনা ভালোবাসতো না। আমি মাঝে মাঝে কিন্তু হাসু ভাইয়ের সাথে আমাদের পাবনাতেই হচ্ছে ভাঙড়াতে ওই যে লদা পাড়াটা বলে, ভাঙড়া থানা, হাসু ভাইকে এমন কোনো ব্যক্তি না যে চেনে না। উনি কিন্তু ভালো শিল্পী আমাদের এখানে। তো ওনার সাথেও আমার কথা হয়েছে, তখন বলতো যে ৮০,০০০ ৭০,০০০ টাকা নিয়ে আসো, হয়তো বা আমার অ্যালবামে হয়তো বা ২-৪টা গান হবে। তখন যে এত টাকা তো সম্ভব নয় সময়। হ্যাঁ, তো বলতে গেলে অনেক কথা, সেখান থেকে শুরু। তো মোটামুটি দীর্ঘ কয়েকটা বছর যাচ্ছে, 18 সাল থেকে শুরু করছে ভাই, 7 বছর হ্যাঁ চলে যাচ্ছে। তারপরে নিজের একটা চ্যানেল ছিল বা এখনো আছে, চলতেছে। এরকম করতে করতে এই পর্যন্ত এখন মানে অতীতের আর এখন বর্তমান যেটা চলতেছে সব মিলে ভালোই হচ্ছে, যেটা দেখা যাচ্ছে। আর কি যেন বলছিলেন যে বর্তমানে কি কথা, মানে সোনালী অতীত চলে গেছে ভাই, এখন আমাদের মানে কালো অধ্যায় চলতেছে। হ্যাঁ এটাই, কিন্তু আগের মতো আমাদের মধ্যে এতটুকুন এই ছিল যে সবাই সবাইকে আমরা একসাথে কাজ করতাম বা ভালো লাগতো, কিন্তু এখন সেটা আর মানে হচ্ছে না। বা এটা মানে এটা কিসের জন্য সিস্টেমটা মানে চলে আসে আমি কিছু বুঝতেছি না ভাই। মানে এ হয়তো বা আমি আসলে ফেরে ইমন আমাকে হিংসা করতেছে, বা ইমন আসলে আমি হিংসা করতেছি, কেন এটা কেন? মানে আগে এই জিনিসটা ছিল না, এখন হচ্ছে কেন হচ্ছে বিষয়টা? হ্যাঁ, এই প্রশ্নটা থেকে যায় সবার মনে, দর্শকদের মনে যেমন থেকে যায়। আসলে কথা হচ্ছে ভাই, এই সবাইকে কিন্তু নিয়ে আমরা অনেক আগে কিন্তু আমরা আপনি বা আমি উস্তাদ সবাই মিলে কিন্তু আমরা এক করার চেষ্টা করতাম, কিন্তু ওই সিস্টেম আনার পরে আবার দেখা যাচ্ছে 2 দিন পর আবার আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু আমি সর্বশেষে যেটা আমি বলি, আমাদের ইউটিউবে যারা আছে, শিল্পী হোক বা বাদক হোক, যেই হোক, আমরা তো সবাই ভাই বোনের মতোই। তো আমি জোর হাত করে বলবো যে আপনারা যারা আছেন, যারা শিল্পী বা যারা মিউজিক বাজাচ্ছেন, তারা কিন্তু সবাই সবার মন থেকে হিংসা বিদ্বেষ এটা ছেড়ে দিয়ে আমার মনে হয় সবাই এক হয় ভালো, আমি যেটা মনে করি। হ্যাঁ অবশ্যই, আর এটা হলে কিন্তু আমাদের ইউনিটিটা শক্তিশালী হবে। আর শক্তিশালী হলে পাবনার চ্যানেলগুলোতে কিন্তু নাম আছে ভাই। অবশ্যই আমাদের যে ছেলেমেয়েরা গান গায়, এদের অনেক পরিচিতি, অনেক লোক ভালোবাসে, এই তেমনটাই আরো ভালোবাসবে আমরা যেভাবে কাজগুলো করি। এই ধরনের কাজ কিন্তু ভাই আমি যতটুকু জানি বাংলাদেশের 64 জেলার মধ্যে এই ধরনের কাজগুলো হয় না। যেমন আমরা গেম দিয়া, বিভিন্ন গানগুলা দিয়ে যে অভিনয়গুলো করা, এগুলো কিন্তু ভাই অন্য জায়গায় পাই না, কারণ বোঝা যায় পাবনাতে আছে, আরো শক্তিশালী হইতো। অর্থাৎ এতে বোঝা যায় অতীত আর বর্তমানের মধ্যে এই ধরনের তফাৎগুলো, আমাদের সোনালী অতীতকে আমরা হারিয়ে এখন কালো অধ্যায়ের মধ্যে পার করতেছি। চলতেছে, এটাই চলতেছে।
কিন্তু আমাদের আসলে গ্রামগঞ্জ থেকে কিন্তু প্রতিভা তুলে ধরাই কিন্তু আমাদের কাজ ছিল। হুম হুম। কিন্তু আসলে ওটা এখনো আছে। কিন্তু দেখেন এই পাবনা থেকে এতগুলো শিল্পী যে কাজ করতে সব কিন্তু আমাদের এলাকারই বা বাহির থেকেও কিন্তু তুলে ধরতেছি। এটা কিসের জন্য ধরতেছি? হয়তো বা সে শিল্পী পরিচিত হবে, দর্শকরা ভালোবাসে বা ভালোবাসবে। কিন্তু এইটা যদি আমরা যদি হিংসি করে যদি ওদের পজিশনটা নষ্ট করে ফেলা দেই, তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি। তো আমি ওই তো একই কথা সর্বশেষে, যে আমরা সবাই যারা আছি আমরা একসাথেই চলতে চাই বা একসাথেই কাজ করতে চাই, বা আগের মতো যাতে সবাই মিলে ভাই বোনের মতোই কাজ করতে পারি বা দর্শকের বিনোদন দিতে পারি সেই প্রত্যাশাই এটাই, রাখতেছি। যাই হোক প্রিয় দর্শক, শরীফুল ভাইয়ের কিছু মূল্যবান কথা শুনলাম, কিন্তু মাঝখানে শরীফুল ভাই একটা কথা বলে গেছে যে সে কিন্তু প্রথমে আসে শিল্পী হিসাবে, তাই আমরা শরীফুল ভাইয়ের গান মিস করতে পারি না। তোমার যেমন মাটি দিয়া বানাই রে ঘটি, তোর পিড়িতে পইরা আমার হইল রে ক্ষতি, বুঝলি না রে ভালোবাসা, ছোট মনে ছোট আশা, বুঝলি না রে ভালোবাসা, ছোট মনে ছোট আশা, গহীন বালুর তলে ওই না শ্মশান ঘাটে আমার আশার দেহ জলে, ওই না শ্মশান ঘাটে আমার আশার দেহ জলে। বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে এই প্রিয় দর্শক, ওই যে কথায় আছে যে যে রাতে জানে সে চুলো বাঁধতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এবার চলে যাব আমাদের সেই গুণী ব্যক্তিত্ব, আমাদের পাবনার গৌরব, আমাদের পিতৃ সমতুল্য, আমাদের মুরব্বী, আমাদের সেই উস্তাদজির কাছে। উস্তাদজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদজি, হ্যাঁ, এই যে আপনি এত সুনাম এত নাম ডাক অর্জন করছেন, এর পিছনে হচ্ছে যে মূল কারণ, সেটা হচ্ছে আমাদের পাবনার মিডিয়া, পাবনার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনার আজকে এই জায়গায় আসা। তো আসলে আপনারও চেষ্টা ছিল বিধায় আপনি এতদূর পর্যন্ত আসতে পারছেন, মিডিয়াগুলো তৈরি হয়েছিল বিধায় এতদূর পর্যন্ত আসতে পারছেন। তো আমি সেদিকে যাব না, আমি যাব হচ্ছে সমসাময়িক কিছু বিষয় নিয়ে। আর ইতিপূর্বের যে সোনালী দিনগুলো, ইতিপূর্বের যে সোনালী অতীতগুলো আপনারা পার করছেন, কত হাসি আনন্দ ছিল তার মধ্যে, কত বিনোদন ছিল তার মধ্যে, সবার সঙ্গে সবার একটা বন্ডিং ছিল, কিন্তু এই বন্ডিংটা এখন আমরা আর দেখতে পাচ্ছি না। ভালোবাসার বন্ধনটা কেমন জানি ছিন্ন হয়ে যাচ্ছে। তো এই বন্ধনটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের কি কি করা উচিত, বা কি করলে আমরা সেই বন্ধনটাকে আবার ফিরে পাবো, সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটা বলতে গেলে হয়তো যে কোনো ক্ষেত্রেই এটা দরকার, যে কোনো ক্ষেত্রেই। যেমন হয়তো আমরা সঙ্গীত নিয়ে থাকি, তাই না? জি। তো আসলে একজন গুণী শিল্পী বা গুণী মানুষ হতে গেলে সর্বপ্রথম আগে দরকার তার মনটা ভালো, ফ্রেশ মনের হতে হবে। ঠিক আছে, ভালো মনের হতে হবে। আর পাশাপাশি যেটাই করা যায় সেটার চর্চাটা ভালো করতে হবে। অবশ্যই অবশ্যই। এই যে যেমন আমি হয়তো আমার মনে হয় আমার জীবনটাই এখন গান। ঠিক আছে, আমি ছোটবেলার থেকেই গান খুব ভালোবাসতাম, গানের মধ্যেই থাকতাম। তো এরকম হয়তো আমার উস্তাদের সাথেই থাকতাম। আমি আমার উস্তাদ ছিল একজন পালা গায়নের শিল্পী, বাদশা মিয়া। উনি এতটাই ভালো মনের মানুষ ছিল যা পরিকল্পনা করা যাবে না। ওনার মতো ভালো মনের মানুষ এখনো আমার সামনে খুব কম পড়ে, খুবই কম। তো সেই জায়গার থেকে হয়তো উনি বিভিন্ন দেশে পালা গান করতে আমি যাইতাম সাথে। তো এক পর্যায়ে যখন দেখা গেল যে মানে ওই সময়টা আমার আর কি বিয়ের বয়সে হয়ে গেছে, বিয়ে শাদী করি নাই, বিয়ের ইচ্ছাও নাই। ঠিক আছে, তো হঠাৎ করে বললো যে চল একদিন সেই জামতল যাব পালা গান করতে। সেই জামতল গেলাম। তা আমি যা দেখলাম কি, একটা সুতোর বাড়ি, মানে হিন্দু বাড়ি, কিন্তু ওনার ওই বাড়িটা হলো নৌকোবাদে, যাকে বলে সুতোর। হ্যাঁ, সুতার মিস্ত্রি। তো ঘরের ভিতর বসে দোতারা বাজাচ্ছে একটা মেয়েটার বয়স হয়তো 13-14 এরকম হবে। এত মানে মধুর সুরে দোতারা বাজাচ্ছে, আমার দেখে কেমন জানি
খুবই একটা মানে মায়ায় পড়ে গেলাম তার বাজনার, ঠিক আছে। মায়ায় পড়ে গেলাম এক কথায় বলতে কি, আর যা সত্য কথা, মানে আমার উস্তাদকে বললাম যে মেয়ে যদি বিয়ে করে আমি ওকে বিয়ে করবো। তো বললো যে সে তো হিন্দু, বললো আমি তাকে যাতে তুলে নেবো, ঠিক আছে। তো যাই হোক, প্রস্তাবটা দেওয়ার পর ওই মেয়েকে সে আমাকে বলছিল যে হ্যাঁ বিয়ে করা যাইতে পারে, কিন্তু তার ভিতরে কিছু গুণাবলী থাকতে হবে, যেমন আমি যেটা ভালোবাসি সেই গুণাবলী ওনার মধ্যে থাকতে হবে। তে বললো কি, বললো যে আমার এই যেটা খুব ভালো লাগে, অর্থাৎ দোতারা বাজনা, দোতারা বাজাইতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আবার সে টুকটাক গানও গাইতো, গানও ভালো লাগে। তখন আমার যে আস্তে আস্তে একটা প্রতিক্রিয়া ভিতরে তৈরি হলো, ঠিক আছে, যে আমি এটা শিখবই। ওস্তাদকে বললাম যে আমাকে এটা শেখাইতেই হবে। তো যাই হোক, ওস্তাদ ও ধরাই দিল আমাক, আর আমারও নিজেরও চেষ্টা ছিল, ঠিক আছে। তো এইভাবেই আর কি মানে সোনালী দিনের ভিতরেই ছিলাম, ঠিক আছে। তুমি যে কথা বলছো যে সোনালী দিন, আসলে সোনালী দিনের ভিতরেই ছিলাম। হয়তো এখন বিষয়টা এরকম হয়েছে যে আমি কিছু ভালো হওয়ার আগে, কথাটা বোঝো, আমি কিছু ভালো করার আগে বা হওয়ার আগেই ভালো ভালো কিছু টাকার মুখ দেখে ফেললাম। আমার কথাটা কি বুঝতে পারছো? কিছু হওয়ার আগেই আমি বড় অঙ্কের টাকা আমার হাতে চলে আসলো, যার জন্য আর ওই মানে ওই ভালো হওয়ার দিকে ফোকাস আর অনেকেরই নাই, মানে টাকার দিকেই ফোকাস, ঠিক আছে। যার জন্য আমাদের ভিতর থেকে ওই সোনালী দিনগুলো হারাই গেল। আমার উস্তাদ বলতো টাকার পিছনে ছুটো না, কাজের পিছনে ছোটো, টাকা তোমার পিছনে ছুটবে, ঠিক আছে। সেটা আসলে বাস্তব। আমি যদি এখন মনে করি যে ইউটিউবের কাজ আমি করব না, ইনশাল্লাহ আমি ঘরে বসে মাসে 30,000 টাকা কাজ করতে পারি, ঠিক আছে। এরকম একটা পর্যায়ে তৈরি হয়েছে। তো তারপরে আমি ওই দিকে যাই না, যে ওই যে কি বলে বেশি টাকার লোভে টাকার পিছনে দৌড়লে আমার এই ভালো দিকটা আমি হারাই ফেলবো, ঠিক আছে। হয়তো এর আগেও দেখা যাচ্ছে যে ভাই অনেকেই, আমি টোন বিক্রি করেছি, ওরা নিয়ে বড় বড় নাটকে বড় বড় কোম্পানিতে বিক্রি করে, ঠিক আছে। যেমন এই যে কিছুদিন আগে টোন লিছিল হলো এই আমাদের এলাকারই ড্যামরার একটা লোক, সেই টোন মানে নিয়ে গেল, আমাকে আর কিছু দেয় নেই এ পর্যন্ত। হে নিয়ে টোনগুলো কিন্তু মানে খুব উচ্চ দরেই বিক্রি করছে। এই টোন আবার ধরা বললো কোনে, ওই যে জাকি ভাই চ্যানেলের একটা ক্যামেরাম্যান ছিল, ইমাম নাম, ওর বাইক নিয়ে। তখন ওই বাইক নিয়ে মোশাররফ করিমের নাটক এডিট করতেছে। এখন এই টোন তো জামাইয়ের হাতের মনে হয় পরিচিত লাগে, কে এত পরিচিত লাগে কে। তা আমাকে বললো যে জামাই এই টোনগুলো কি বিক্রি হয়েছে? কোনো টোন তো লিচান, কোন টোন ভ্যান? কোনো ওই টোন দিয়ে গেছে ড্যামরার একজন। তাহলে আমি সেদিকেও আর কিন্তু মাথা কামাই না, ও নিয়ে কামাই করে খাইছে আলহামদুলিল্লাহ। আমি যদি বড় টাকার পিছনে দৌড়বে যাই, তাহলে আমার বড় হওয়ার কোনো জায়গাটা আমি মনে হয় পাবো না। যার জন্য আমি এখনো বলি, পরেও বলি, বা ভবিষ্যতেও বলবো, আমরা শিল্পী, কলা কৌশলী, আর্টিস্ট যারা যাই যেটা নিয়ে আসি, হয়তো একজন বাদক, একজন শিল্পী, হয়তো আমরা দেখি যে যদি ভালো কিছু করার মন মানসিকতা তৈরি করতে পারি, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়, অবশ্যই অবশ্যই। আর যদি না ভালো টাকার পিছনে চিন্তা চেতনা যদি করি, তাহলে কিন্তু ভালো করার চিন্তাটার মাথায় থাকে না, অবশ্যই, ঠিক আছে। ওটা এখন হয়তো আমার ভিতরেও আছে, সবার ভিতরেই আমার দরকারি এখন টাকা। হ্যাঁ, টাকা তো অবশ্যই নেব, অবশ্যই পাবো, কামাই হবে, কিন্তু এর পিছনে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। যার জন্যই আমি প্রথমেই বলছি যে ভালো মনের মানুষ হতে হবে। অনেক ধন্যবাদ ওস্তাদ আপনাকে, আপনার মূল্যবান কিছু কথা বলার জন্য। তো ওস্তাদ, এতদিন আমরা আপনার দোতারা সুরে গান শুনছি, আজকে আমরা দোতারা সুরে গান শুনবো না, আজকে আপনার খালি কণ্ঠের গান শুনবো। খালি কণ্ঠে? হ্যাঁ, আমার খালি কণ্ঠে একটা গানই আমি ছোটবেলার থেকে আমার ভিতরে নাড়া দেয়, ঠিক আছে। এটা হয়তো গানটা শোনার পরে অন্যরকম ভাবতেও পারো, কিন্তু সেটা বিষয় না। কিন্তু ওই যে যা ভাবার ভাবলো ওস্তাদ, ওই গানটাই আমাকে মানে আমার মনে হয় সারা জীবন তাই রিলি বেড়াবে, সেই গানটাই শুনি ওস্তাদ। ঠিক আছে।
আর কত জ্বালাবি প্রেম আগুনে প্রাণ বন্ধু রে, আর কত জ্বালাবি প্রেম আগুনে, আর কত জ্বালাবি প্রেম আগুনে প্রাণ বন্ধু রে, আর কত জ্বালাবি প্রেম আগুনে। এই যে একটা গানের মানে ধরন, আসলে এটা কিন্তু আমার জীবনের সাথে হয়তো বাস্তবতার মিল আছে, যার জন্য গানটা আমাকে তাড়িয়ে বেড়ায়। আর গানটা আমাদের দেশের সেই লোকসঙ্গীতের সম্রাট আব্দুল আলিমের গাওয়া। তারপরেও লোকসঙ্গীতের মধ্যে হয়তো কতটা কি লুকিয়ে আছে, এটা কিন্তু এই যে এখন আমরা কি কি অধ্যায় পার করতেছি, কালো অধ্যায় এই ওস্তাদ। অধ্যায়ের পোলাপান বুঝবে না। না ঠিক আছে, এই তো না উস্তাদ, ওরা পিছন থেকে টোন করা ধরছে। যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের মাঝে অনেক কথাই তুলে ধরলাম, অনেক কিছুই আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন। আশা করি ভবিষ্যতে আরো কিছু কথা নিয়ে, আরো কিছু উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে প্রিয় দর্শক, সে পর্যন্ত দর্শকদের কাছে আমার আরেকটা জিনিস চাওয়া আছে, সেটা জি। হলো কি, এই যে আমরা শিল্পীরা যারা কলা কৌশলী ইউটিউবার সবাই আছি, আমাদের ভুলগুলো যদি আপনারা একটু ধরায় দেন, তাহলে কিন্তু আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ থাকবো। হয়তো বলা কওয়ায় বা চলা ফেরায় কখন কোনটা কার ভুল হচ্ছে এটা তো আমরা কেউ বলতে পারি না। জি জি, ভুলগুলো আপনারা একটু ধরায় দিবেন, আমরা অবশ্যই শোধরানোর চেষ্টা করব। তো ঠিক আছে ওস্তাদ, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন সকল ভুল ত্রুটি, সকল হিংসা বিদ্বেষ ভুলে পুনরায় আবার নতুন করে সোনালী দিনে ফিরে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।